তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে এস্টিমেট বেসিক। তো প্রথম কথা হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং থেকে আমি আবারও বলতেছি, বিপিএসসি অথবা চাকরির যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা একটা অঙ্ক থাকবে। তো এই জন্য আমরা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে এই অধ্যায়টা করব। দেখেন, এখানে আমি কিছু নোট দিব আপনাদেরকে আজকে ক্লাসের জন্য। এগুলো আমি ক্লাস শেষে আপনাদেরকে পিকচার তুলে দিয়ে দিব, আর এখন নোটগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। এগুলো আমি আগে থেকে লিখে রাখছি। সর্বপ্রথম এখানে আমাদের একটা অঙ্ক আছে, 10 ঘনমিটার কাজে মালামাল বের করুন। আবার এই অঙ্কটায় নিচে লেখা আছে 10 সিএফটি। সিএফটি যেই কথা, ফিট কিউব একই কথা। আমি আবারও বলতেছি, সিএফটি যেই কথা, ফিট কিউব একই কথা। এই অঙ্কটায় আমাদের বলা আছে 10 সিএফটি কাজে মালামাল বের করুন। একই অঙ্ক, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। আমাদের ক্লাসগুলো বেসিক লেভেল থেকে ভাই চাকরির পরীক্ষায় সমস্ত কিছু আপনাকে ধারণা রাখতে হবে। তাহলে এই যে আমরা একটা অঙ্ক বললাম এমকেএস, একটা বললাম এফপিএস, একটু তাহলে এই সম্পর্কে একটু ধারণা দিই যে এমকেএস পদ্ধতি মানে কি। এমকেএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ওজনের একক হচ্ছে আমাদের কিলোগ্রাম মানে কেজি, এবং সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা মানগুলো বসাবো, মিটারে ওজনটা বসাবো, কেজিতে সময়টা বসাবো, সেকেন্ডে। তাহলে এখন আমরা আসি এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে ফিট, দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের ফিট, ওজনের একক হচ্ছে আমাদের পাউন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই ছিল আমাদের এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। আচ্ছা, এখন আমরা আরেকটু আসি। সবাই মনোযোগ দিয়ে দেখেন, আরসিসি কাজে মালামাল বললে অবশ্যই ইট, সিমেন্ট, বালি এবং রড বের করতে হবে। যখন ওই আরসিসি কথাটা উল্লেখ থাকবে, যখন ওই আরসিসি কথাটা উল্লেখ থাকবে তখন অবশ্যই রড বের করতে হবে। এটা গেল প্রথম কথা। আমি আবারও বলতেছি, চাকরির পরীক্ষায় প্রশ্নকর্তাকে কখনোই বলা যাবে না যে স্যার প্রশ্ন ভুল আছে, যা আছে সেটুকু দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। আরসিসি কাজ বললেই আর কথাটা উল্লেখ থাকলেই রড বের করতে হবে। 2 নাম্বার, সিসি কাজ বললে ইট, সিমেন্ট, বালি বের করলেই হবে, রড বের করতে হবে না সিসি কাজ বলা থাকলে, অর্থাৎ সিমেন্ট কনক্রিট। 3 নাম্বার কথা, অনুপাত দেওয়া না থাকলে আমরা আরসিসির আদর্শ অনুপাত 1:2:4 ধরতে হবে। 4 নাম্বার, যদি গাঁথনির কাজে অনুপাত দেওয়া না থাকে তাহলে 1:6 অথবা 1:4 ধরলেই হবে। 5 নাম্বার কথাটা সবাই একটু ভালো মতো দেখেন, রডের অনুপাত দেওয়া না থাকলে আমরা 1% ধরে নিব। রডের অনুপাত দেওয়া না থাকলে আমরা সবসময় 1% ধরে নিব। এখন কথা যে ভাইয়া কেন 1% ধরব? তো আমরা বেশ কিছু বিষয় জানি যে আমাদের রডের যে পরিমাণগুলো আছে, আরসিসি কাজ বলতে কি বোঝায়? এটা বিম হইতে পারে, আচ্ছা, বিম হইতে পারে, কলাম হইতে পারে, স্ল্যাব হইতে পারে। তাহলে আমাদের বিমে 1 থেকে 2%, এরপরে আমাদের কলামে 1 থেকে 8%, আমাদের স্ল্যাবে 0.5 থেকে 1.2%। দেখেন এই সবগুলোর ভিতরেই কিন্তু 1 আছে। এই জন্যই বললাম যদি কখনো আরসিসি কাজে রডের পরিমাণ দেওয়া না থাকে আমরা 1% ধরে নিব। আচ্ছা ভাইয়া, অনেক তো অলরেডি বলে ফেলছি। যারা ক্লাসে লেটে জয়েন করছেন দেখেন বেশ কিছু কথা
অনুপাত দেওয়া না থাকলে 1:2:4 ধরে নিব। আর যদি এটা গাঁথনির কাজ হয় 1:6 ধরলেও হবে, 1:4 ধরলেও হবে। পরীক্ষার হলে প্রশ্নকর্তাকে কখনোই বলা যাবে না যে স্যার প্রশ্ন ভুল আছে, অনুপাত দেওয়া নাই, স্যার রডের অনুপাত দেওয়া নাই। তো আমরা রডের অনুপাত দেওয়া না থাকলে 1% ধরবো, এবং আরসিসির অনুপাত দেওয়া না থাকলে 1:2:4 ধরবো। গাঁথনির কাজ থাকলে 1:6 ধরলেও হবে, 1:4 ধরলেও হবে। তো এই অঙ্কটা এখন আমরা একদম বেসিক সহকারে সমাধান করব। দেখেন, তো এখানে আমাদের দুইটা অঙ্ক ছিল। প্রথম অঙ্কটা হচ্ছে 10 ঘনমিটার কাজে, 10 ঘনমিটার আরসিসি কাজে, 10 ঘনমিটার আরসিসি কাজ, মালামাল। তাহলে আমার কথাগুলো ভালো মতো শুনেন। আমি বললাম পরীক্ষার হলে প্রশ্নকর্তাকে কখনোই বলা যাবে না স্যার প্রশ্ন ভুল আছে। দেখেন, এখানে আমি বলছি যখন আপনাদেরকে আরসিসি কথাটা বলবে তখন অবশ্যই আমাদেরকে এখানে রডের পরিমাণটা বের করতে হবে। তাহলে যেহেতু এখানে প্রশ্নে রডের অনুপাত দেওয়া ছিল না, আমরা রডের অনুপাতটা মানে ধরি রডের অনুপাতটা আমরা 1% ধরে নিব। যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই, দেওয়া না থাকলে আমরা কি করব সেগুলো দেখাইতেছি আমি, কারণ দেওয়া থাকলে কি করব সেটা আমরা সবাই জানি। অনুপাত দেওয়া নাই, তাহলে অনুপাত দেওয়া না থাকলে আরসিসির আদর্শ অনুপাত 1:2:4 ধরে নিব। তাহলে আমরা রেশিওটা ধরে নিলাম। এখন কাজের পরিমাণ ভলিউম কত দেওয়া আছে, 10 ঘনমিটার। তাহলে এটাকে আমরা কি করব, ড্রাই ভলিউম অর্থাৎ শুষ্ক আয়তনে নেওয়ার জন্য 1.5 দ্বারা গুণ দিব। তাহলে আমরা শুষ্ক আয়তন পেয়ে গেলাম 15 ঘনমিটার। এরপরে আমাদের কাজ হচ্ছে অনুপাতের যোগফল করা, 1:2:4। তাহলে অনুপাতের যোগফলকে আমরা যদি ইংরেজিতে লিখি টোটাল রেশিও 1+2+4 অর্থাৎ 7, অনুপাতের যোগফল হচ্ছে 7। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে সিমেন্ট বের করব। তাহলে সিমেন্ট বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে মোট কাজের পরিমাণ মোট রেশিও, অর্থাৎ এই যে উপরে আমরা বসাবো মোট কাজ, নিচে বসাবো মোট রেশিও। তাহলে আমাদের মোট কাজের পরিমাণ হচ্ছে কত, 15, মোট রেশিও কত, 7। এখন আমরা কার মান বের করতেছি, সিমেন্টের। তাহলে 1:2:4, 1 হচ্ছে সিমেন্ট, 2 হচ্ছে বালি, 4 হচ্ছে আমাদের খোয়া। তাহলে আমরা সিমেন্ট বের করতেছি, এখানে 1 বসাবো, এখানে মানটা ঘনমিটারে আসবে। এই ঘনমিটারের মানটা যদি আমরা একদম 30 দ্বারা গুণ করে দেই, এই উত্তরটা একদম ব্যাগে চলে আসবে, উত্তরটা একদম ব্যাগে চলে আসবে। আমি আরেকটু দেখাই দিই, যে 15 ভাগ হচ্ছে 7 ইন্টু 1, অর্থাৎ আমাদের সিমেন্ট লাগবে এখানে 2.14 ঘনমিটার, 2.14 ঘনমিটার, এবং 1 ঘনমিটারে 30 ব্যাগ সিমেন্ট লাগে। তাহলে এটা গুণ করে দিলে আমাদের চলে আসবে 64। তাহলে 64.28 অর্থাৎ 65 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের, 65 ব্যাগ সিমেন্ট। এটা যাদের বুঝতে প্রবলেম তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। দেখেন, এই যে আমাদের একটা, এটা গত ক্লাসেও আমি বলছিলাম, এটা আমাদের একটা পাত্র যেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে এই পাত্রের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ 1 ঘনমিটার। এরকম একটা পাত্র যদি আপনি সিমেন্ট দ্বারা ভর্তি করেন তাহলে এখানে আমাদের 30 ব্যাগ সিমেন্ট লাগবে। এই জন্য আমরা এই 2.14 ঘনমিটারকে 30 দ্বারা গুণ করে ব্যাগে নিয়ে আসলাম, যেহেতু আমাদের প্রশ্নে বা বাজারে ব্যাগে পাওয়া যায় সিমেন্ট। তাহলে সিমেন্ট বের হয়ে গেল। এখন বালির পরিমাণ তো আমরা জানি, মোট কাজের পরিমাণ মোট রেশিও ইন্টু 2, যেটা আসবে এত ঘনমিটার বালি। এরপরে হচ্ছে আমাদের ব্রিক। তাহলে এখানে মোট কাজের পরিমাণ মোট রেশিও, আমাদের ব্রিকের জন্য অনুপাত কত ছিল, 4। এখন এখানে আমরা চাইলে 320ও দিতে পারবো,
300ও দিতে পারবো, 320ও দিতে পারবো, 300ও দিতে পারবো। তবে আমরা সাধারণত চেষ্টা করি 300 দিয়েই সাধারণত করা হয়। 300ও দিতে পারবেন। 1 ঘনমিটার খোয়া তৈরি করতে 300টা ইট লাগে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই ধরনের একটা পাত্র যদি আপনি ইটের খোয়া দ্বারা ভর্তি করেন, এখানে 300টা ইট ভেঙে আপনাকে দিতে হবে। এই জন্য এখানে আমরা 300 ব্যবহার করলাম। তো ছোট সাইজের লাগে 300টা, বড় সাইজের লাগে 320টা। সরি, ছোট সাইজের 320টা, বড় সাইজের 300টা। আপনি এখানে চাইলে 320 দিয়েও করতে পারেন। তো এটা একদম আমাদের সংখ্যায় চলে আসবে। নোজ মানে সংখ্যা। সর্বশেষ আমরা এখন রড বের করব। সবাই লুক এট মাই পেন, ভালো মতো দেখেন। রডে আইসে আমরা ভুল করি। দেখেন, রড বাজারে ভিজা অবস্থায়ও যা, শুষ্ক অবস্থায়ও তা। এই জন্য আমাদের অধিকাংশ ছেলেরা ভুল করে। ভুলটা কোথায় করে? কারণ তারা সিমেন্ট বের করছে 15 দিয়ে, ইট বের করছে 15 দিয়ে, এই জন্য রডের ক্ষেত্রেও 15 ব্যবহার করে। কিন্তু রডের ক্ষেত্রে আমাদের এই যে আমাদের ভিজা অবস্থায় যে আয়তনটা ছিল 10, রডের বেলায় এটাই ব্যবহার করব। তাহলে মোট কাজের পরিমাণ 10, রডকে ধরছিলাম আমরা 1%। 1% মানে হচ্ছে 1/100। তাহলে 1 ঘনমিটার রডের ওজন 7850 কেজি। যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এত 785 কেজি রড। এখন যদি পরীক্ষার হলে বলে কুইন্টালে বের করো, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে দিলে আমরা কুইন্টালে পেয়ে যাব 7.85 কুইন্টাল। 7.85 কুইন্টাল। যদি বলে টনে বের করো, তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে টনে পেয়ে যাব। কুইন্টালে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করব, আর টনে নেওয়ার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করব। এখন এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমাদের থাকবে। ভাই পারি পারি বলে অবহেলা করা যাবে না। আপনি পারেন, কিন্তু চাকরি তো হয় নাই আপনার। তো এই জন্য ভাই বলতেছি, সহজ বিষয়গুলো পরীক্ষার হলে ভুল করা যাবে না। চাকরির পরীক্ষায় আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, আমি প্রশ্ন করার পরে সুযোগ দিচ্ছি। ভাই কে আওয়াজ করতেছো ভাইয়া? আমি তোমার নামটা বলতেছি। আব্দুল সালাম ভাই, গত ক্লাসে আওয়াজ করছেন, আজকে আওয়াজ করছেন। ভাইয়া এখানে ক্লাসে মিউট করে রাখতে হবে। আপনাকে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হবে, দেন আপনি প্রশ্ন করবেন। আব্দুল সালাম ভাই মিউট করেন। ধন্যবাদ ভাইয়া। জি, তো একটু দেখেন, পরীক্ষার হলে আমাদের এফপিএস পদ্ধতিতে আসছে। এখন এই অঙ্কটাই আমরা সমাধান করব 10 ফিট কিউব কাজে। 10 ফিট কিউব, 10 ফিট কিউব কাজে মালামাল। 10 ফিট কিউব কাজে মালামাল। তাহলে এখানেও যদি আমাদের আরসিসি কাজ বলা থাকে, আরসিসি কাজ বলা থাকলে আমাদের রডের পরিমাণ বের করতে হবে। তো আমরা রডের পরিমাণটা 1% ধরে নিব। কেন 1% ধরে নিব? কেন 1% ধরে নিব এটা আমি একটু আগে ব্যাখ্যা দিছি। কারণ হচ্ছে আমাদের বিমে 1 থেকে 2%, কলামে 1 থেকে 8%, স্ল্যাবে 0.5 থেকে 1.2%। তাহলে সব কিছুর ভিতরেই দেখেন 1 আছে, এই জন্য আমরা 1 ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা রডের পরিমাণটা ধরে নিলাম। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আবারও বলতেছি, পরীক্ষার হলে প্রশ্নকর্তাকে কখনোই বলা যাবে না স্যার প্রশ্ন ভুল আছে। এখন কতগুলো ছেলে পাকনামি করবে, বলবে আরসিসি কাজ বলছে, পরীক্ষার হলে তো রডের অনুপাত দেওয়া না, আমি কিভাবে করব? এটা ভালো মতো মনে রাখবেন, আরসিসি কাজ বললেই রড বের করতে হবে, অনুপাত দেওয়া না থাকলে আপনাকে ধরে নিতে হবে। তারপরে কাজের অনুপাত দেওয়া না থাকলে আমরা 1:2:4 ধরে নিব। তাহলে আমাদের অনুপাতের যোগফল হবে 1 + 2 + 4 অর্থাৎ 7। তো এটা তো আমাদের ভিজা আয়তন। ভিজা আয়তন থেকে আমরা শুষ্ক আয়তনে নিলাম। তাহলে 10কে 1.5 দ্বারা গুণ দিলাম, অর্থাৎ 15 ফিট কিউব। ফিট কিউব যেই কথা, সিএফটি একই কথা। ফিট কিউব সমান সিএফটি একই কথা। তাহলে দেখেন, এখন আমরা সিমেন্ট বের করব। মোট কাজের পরিমাণ 15, অনুপাতের যোগফল 7, সিমেন্টের অনুপাত হচ্ছে 1। এখন আমরা এখানে কত দিব? এখন কিন্তু এখানে আমরা দিব 0.8, অর্থাৎ 1 ঘনফিট সিএফটি 1 সিএফটি,
অথবা 1 ঘন ফিট সিমেন্টের ওজন হচ্ছে 0.8 ব্যাগ। তাহলে এটা আমাদের তখন ব্যাগে চলে আসবে। অর্থাৎ এই ধরনের একটা পাত্র, এই পাত্রের দৈর্ঘ্য যদি হয় 1 ফিট, প্রস্থ যদি হয় 1 ফিট, উচ্চতা যদি হয় 1 ফিট, তাহলে আমাদের এই ধরনের পাত্রের ভলিউম হবে 1 ফিট কিউব। তো এই ধরনের একটা পাত্র যদি আপনি সিমেন্ট দ্বারা ভর্তি করেন, 1 বস্তা সিমেন্টের 100 ভাগের 80 ভাগ সিমেন্ট লাগবে, আর কিছু পরিমাণ সিমেন্ট ব্যাগে অবশিষ্ট থাকবে। এই জন্য এখানে আমরা 0.8 ব্যবহার করছি। এরপরে আমাদের বালি, তো বালি নিয়ে আমাদের ঝামেলা নাই, শুধু এটা ফিট কিউবে রেখে দিলেই হবে, ফিট কিউব সিএফটিতে রেখে দিলেই হবে। এরপরে আমরা ব্রিকের মানটা বের করব। তো 4, তো ব্রিকের মানটা আমরা এখানে এখানে পরিবর্তন আসবে, এখানে আমাদের 9 ব্যবহার করতে হবে। এখানে আমাদের 9, এই ধরনের একটা পাত্র যার দৈর্ঘ্য 1 ফিট, প্রস্থ 1 ফিট, উচ্চতা 1 ফিট, এই পাত্রটা যদি আমরা খোয়া দ্বারা ভর্তি করি তাহলে এখানে আমাদের 9টা ইট লাগবে। যখন আমরা এই ধরনের একটা ফিটে পাত্র তৈরি করব যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 ফিট হবে, তো এখানে 9টা আমাদের ইট লাগবে এটাকে ভেঙে ভর্তি করার জন্য। এরপরে আমরা রডের পরিমাণে আসি। তাহলে রডের পরিমাণে কি বলছিলাম, আমাদের কিন্তু ভিজা আয়তনটাই ব্যবহার করতে হবে 10, এই জায়গাটা ভুল করা যাবে না। 10 1% মানে 1/100, এবং 1 ঘন ফিট রডের ওজন হচ্ছে 490 পাউন্ড। 1 ঘন ফিট রডের ওজন 490 পাউন্ড। তাহলে এটা কাটাকাটি করলাম 10, এটা কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসছে 49 পাউন্ড। 49 পাউন্ড রড আসছে। এটাকে যদি আমাদের কেজিতে নিতে বলে তাহলে 49কে আমরা কি করব, কেজিতে নিতে বললে এটাকে ভাগ করে দিব 2.205 দ্বারা ভাগ করে দিলে এই মানটা কেজিতে চলে যাবে, 22.22 কেজিতে। এত কেজি, কারণ আমরা জানি 1 কেজি সমান 2.205 পাউন্ড। 1 কেজি সমান 2.205। যারা বলেন যে ভাই একক সমস্যা, এগুলো কিন্তু আমি ছোট ছোট করে দেখাচ্ছি। 1 কেজি সমান 2.205 পাউন্ড, 100 কেজি সমান 1 কুইন্টাল, 1000 কেজি সমান 1 টন। এরপরে এগুলো তো আমাদের এমসিকিউ আসেই। 1 ঘনমিটার রডের ওজন হচ্ছে 7850 কেজি এবং 1 ঘন ফিটের ওজন হচ্ছে 490 পাউন্ড। তো দেখেন, বলছিলাম যে আজকের ক্লাস থেকে বিপিএসসি পরীক্ষা 100% একটা প্রশ্ন কমন পাবেন। যারা আগে পরীক্ষা দিয়েছেন অথবা প্রশ্নগুলো দেখছেন, তো আপনারা সবাই জানেন এখান থেকে মালামাল নির্ণয়ের অঙ্ক একটা থাকে বিপিএসসিতে। তো এটা আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ইভেন আজকের ক্লাসটা সবাইকে একসাথে দিব। যারা 15 নং বেচে, যে সমস্ত সম্মানিত ভাইরা ক্লাস করতেছেন 15 নং বেচে, তো আপনারা হয়তো অনেকে আমার বিষয়ে জানেন, অনেকে হয়তো জানেন না। ভাই আমাদের এখানে ক্লাস করলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প পাবেন। প্রত্যেকটা ক্লাস 40টা লেকচার, ক্লাস শেষে ক্লাসের ভিডিও, আপনার বই লাগবে আমি বই পাঠাবো, ক্লাস করতে পারেনি ভিডিও দিব, 15 ক্লাসে ক্লাস গ্যাপ গেছে 16 ক্লাসে আপনাকে ক্লাস করার সুযোগ দিব। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমার রুলস মানতে হবে, ক্লাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ক্লাস ফি পেড করতে হবে, দেন আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। 15 নং বেচে যে সমস্ত ভাইরা রেজিস্ট্রেশন করিনি, তো আপনারা আজকের পর থেকে আর কোনো ক্লাস করার কোনো সুযোগ নাই। কারণ যারা নতুন ছিলেন, যদিও বেচটা শুরু হয়ে গেছে, নতুন অনেকেই আমাকে নক করছেন, এই জন্য বাধ্য হয়ে আমি অ্যাড দিছি। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করেনি অবশ্যই আজকে রাতে অথবা কালকে রেজিস্ট্রেশন করতে হবে। অথবা আপনারা হয়তো অনেকে দেখছেন আমি ক্লাসের আগে 3-4 জনকে রিমুভ করে দিয়েছি। যারা ক্লাস করে না, তো তাদেরকে গ্রুপে রাখার কোনো প্রয়োজন নাই। যারা ক্লাস করতেছেন তাদেরকে রাখা হয়েছে, কিন্তু আজকের পর আপনারা যারা ক্লাস ফি বাকি করা হয় করতে পারবেন না। জি অবশ্যই প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, প্রশ্নটা আমি বুঝাই দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন?
জি, জুড়ে বলেন। কোনো ভুল হবে না ভাইয়া, কোনো ভুল হবে না। অঙ্ক হবে, কোনো ভুল হবে না। তবে এই ক্ষেত্রে আপনি প্রশ্নটা ভালো মতো পড়বেন। প্রশ্নকর্তা যদি মানটা পাউন্ডে চায় অবশ্যই পাউন্ডে দিবেন। আর প্রশ্নকর্তা যদি কেজিতে চায় তাহলে কেজিতে দিবেন। কোনো ভুল হবে না। ঠিক আছে? তো ওই ভাই একটা সুন্দর প্রশ্ন করছে, আমি এটা একটু আচ্ছা, ভাই একটা সুন্দর প্রশ্ন করছে, এটা আমি একটু ভাইকে দেখাই। ভাইয়া, তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে ৪১০ কখন দিই? ৪১০, ৪১০টা ইট লাগে হচ্ছে ইটের গাঁথনিতে। ইটের গাঁথনি কত গাঁথনি? ১ ঘনমিটার ইটের গাঁথনিতে ৪টা ইট। ইটের গাঁথনিগুলো কেমন? এই যে আপনারা ওয়াল তৈরি করেন না, এই যে ওয়াল, এইখানে লাগে ৪১০টা, এখানে লাগে ৪১০টা ইট। ১ ঘনমিটার ইটের গাঁথনি। যারা এখন যে ভাই ১ ঘনমিটার মানে আপনি কি করবেন? এই যে দেখেন, দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার এবং উচ্চতা ১ মিটার, এই ধরনের যদি একটা ইটের স্তম্ভ, মনে করেন যে আপনি একটা ইটের স্তম্ভ বানাবেন, যেখানে ইটগুলো এইভাবে সাজাবেন সারি সারি, এই যেভাবে সারি সারি সাজাবেন। তো এইভাবে যদি আপনারা এইটাকে দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার এবং এই ইটের স্তম্ভটাকে এইভাবে একটার উপরে আরেক স্তর, এটার উপরে আরেক স্তর, এইভাবে যদি ১ মিটার উঁচু করেন, তাহলে এখানে আমাদের দেখবেন ৪০০। এটা আমি বাস্তবে করে দেখছি, মেপেও দেখছি, আমার ঘরে যখন কাজ করে তখন আমি দেখছি ১ ঘনমিটার ইটের গাঁথনিতে এভাবে ৪১০টা ইট লাগে। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম একটা ইটের স্তম্ভ যদি আপনি বানান, এখানে ৪১০টা ইট লাগবে। এটা গেল এটা। এখন আসি ৩২০ কখন লাগবে? ৩২০ লাগবে যে একটু আগে বললাম। আমরা যদি এই ধরনের একটা বাক্স তৈরি করি, একটা কাঠের বাক্স, যার দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার, উচ্চতা ১ মিটার, একটা হলো ইটের গাঁথনি আর একটা হলো কি ইটের খোয়া, দুইটা কিন্তু পার্থক্য। তো দেখেন, তো আমরা যদি এই একটা ১ মিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ধরনের একটা কাঠের পাত্র, এটাকে যদি আমরা ইটের খোয়া তো চিনেন, ইট ভাঙার মেশিন আছে, ইট ভাঙার মেশিনের পরে যেটা হয় খোয়া, খোয়া দ্বারা যদি ভর্তি করি তাহলে ৩২০টা ইট ভেঙে এখানে ভর্তি করতে হবে। এখন ৩০০ কখন লাগে? তো এই ৩০০ লাগে যখন আমরা এই খোয়ার সাইজটা বড় রাখি, তখন লাগে ৩০০টা। আর যখন খোয়ার সাইজটা আমরা ছোট রাখি তখন লাগে ৩২০টা। জি ভাই, প্রশ্ন করছিলেন, বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? ভাই ৩২০ আর ৩০০, আপনি বাস্তব কাজে একদমই অভিজ্ঞতা নাই। রাস্তাঘাটে হাঁটলে সিভিল ইঞ্জিনিয়ার একটু দেখতে হবে। রাস্তায় যে কাজ করে সুরকি ভাঙে অনেক বড় বড় করে টুকরা, এই যে এত বড় বড় করে টুকরা দেখছেন আপনি? আপনি কথা বলেন আমার সাথে। আচ্ছা, এখন ওই যে বড় বড় আমাদের যে ইটের খোয়াগুলা, এগুলো হচ্ছে এই যে ৩০০টা ইট লাগে ১ ঘনমিটারে ৩০০টা। আর আপনারা যখন এই যে ঢালাইয়ের কাজ করেন আর সিসির কাজ করেন তখন কিন্তু ছোট ছোট, সর্বোচ্চ মান কত ২৫ মিলিমিটার, তখন এইগুলা হচ্ছে ৩২০টা। এখন কি ক্লিয়ার ভাইয়া? আর কোনো কিছু দেওয়া ছিল না। রেশিও দেওয়া না থাকলে আমরা রডের পরিমাণ ১% ধরবো, আরসিসির আদর্শ অনুপাত 1:2 ধরবো। তার মানে হচ্ছে কোনো বস্তুর আয়তন দেওয়া থাকলেই আমরা অঙ্ক করতে পারি। তাহলে এখন আমরা দেখব চাকরির পরীক্ষায় বিগত ২০ বছরে কত ধরনের আয়তন আসছে, ইভেন কত ধরনের আয়তন আসতে পারে। এখন আমরা আয়তন দেখব। তাহলে উদাহরণস্বরূপ ধরেন, সাপোজ আমাদের এখানে যদি প্রথম আমরা দিলাম একটা আয়তক্ষেত্র, অথবা এটাকে আপনাদের ব্যবহারিক ভাষায় দিয়ে বোঝাই, বিম দিলাম। তাহলে বিমের আয়তনের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, যদি দিই আমরা কলাম, তাহলে কলামের আয়তনের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবং কলামটা যদি আমাদের সার্কুলার থাকে, অর্থাৎ বৃত্তাকার কলাম থাকে,
বৃত্তাকার কলাম, তখন আমাদের সূত্রটা কি হবে? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস। আমরা এখন দেখব কত ধরনের আয়তন থাকতে পারে। দ্বিতীয় আমি দিলাম একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের অঙ্কটা বিপিএসসিতে আসছে কয়েকবার, এটা লিখে রাখেন। সিলিন্ডার সিলিন্ডার তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস। সিলিন্ডারটা আমাদের এই যে এই ধরনের একটা সিলিন্ডার, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস। এটাকে আমরা কিন্তু এভাবেও করতে পারি, পাই আর স্কোয়ার ইন্টু এস। কারণ হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 যেই কথা, পাই আর স্কোয়ার একই কথা। একটু যদি দেখাই, দেখেন এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্তের ব্যাস, এবং বৃত্তের দুই পাশে আমরা বলি এটাকে ব্যাসার্ধ, আর পুরো অংশটাকে আমরা বলি কি? ব্যাস। তাহলে ব্যাস ডি সমান আমরা কি লিখতে পারি? 2r। ডি সমান আমরা লিখতে পারি 2r। তাহলে এই যে এখানে আছে আমাদের পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে পাই বাই 4 ডির জায়গায় আমরা কত বসাইতে পারি? 2r হোল স্কোয়ার। এটা যদি আমরা সুন্দর মতো লিখি, কত আসবে? 4r স্কোয়ার বাই 4। তাহলে 4 4 কাটাকাটি করলে আমাদের কত থাকতেছে? পাই আর স্কোয়ার। তার মানে আমরা কি বুঝলাম? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যেই কথা, পাই ডি স্কোয়ার বাই 4 একই কথা। এরপরে আমাদের আসতে পারে 5 নম্বরে একটা ঘনক আসতে পারে। এই যে আপনাদেরকে একটু আগে দেখাইছি একটা পাত্র, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তো এগুলোকে বলা হয় ঘনক। তো ঘনকের আয়তনের সূত্রও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে আমাদের বিপিএসসিতে প্রশ্ন আসছে, একটি আদর্শ সিলিন্ডার তৈরি করতে মালামালের পরিমাণ কত? অথবা একটি আদর্শ ঘনক তৈরি করতে মালামালের পরিমাণ কত? দ্বিতীয় প্রশ্ন, এক সেট সিলিন্ডার পরীক্ষা করার জন্য অথবা সিলিন্ডার পরীক্ষা করার জন্য মালামালের পরিমাণ কত? হ্যাঁ, তো দেখেন সিলিন্ডারের আদর্শ মান হচ্ছে, এটার ডায়া হচ্ছে 15 সেন্টিমিটার, আর যদি আপনি ইঞ্চিতে করেন তাহলে 6 ইঞ্চি, এবং উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার, আর যদি আপনি ফিটে করেন তাহলে হচ্ছে 12 ইঞ্চি। এটা হচ্ছে একটা আদর্শ সিলিন্ডারের মান। এই যে এখানে আমি দেখিয়ে দিই, একটা আদর্শ সিলিন্ডার উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার অথবা 12 ইঞ্চি, এবং ডায়া হচ্ছে 6 ইঞ্চি অথবা 15 সেন্টিমিটার। এটা হলো আমাদের একটা আদর্শ সিলিন্ডার। পরীক্ষার হলে এই মানগুলো দেওয়া থাকবে না, আপনাদেরকে নিজেদের করতে হবে। তাহলে এইভাবে একটা আদর্শ ঘনকেরও মান আছে। একটা আদর্শ ঘনকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 15 সেন্টিমিটার। এইভাবে দৈর্ঘ্য 6 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি, উচ্চতা 6 ইঞ্চি। তাহলে আমরা শিখলাম বিম, কলাম, সিলিন্ডার, ঘনক। এখন আমরা যাব কোণকে। তাহলে কোণকের আয়তনের সূত্র হচ্ছে 1/3 AS। এ মানে হচ্ছে আমাদের এরিয়া, মানে ক্ষেত্রফল, এস মানে হচ্ছে আমাদের উচ্চতা। কোণক, গ্রামে যারা বসবাস করেন লাঠিম সবাই দেখছেন, এই লাঠিমটাই হচ্ছে এক ধরনের কি? কোণক। কোণক। তাহলে এখানে এটা আমি কেন লিখলাম? যখন কোণকের তলাটা, যদি কোণকের তলাটা বৃত্তাকার হয়, তখন আমাদের সূত্রটা হবে 1/3 বৃত্তাকারের ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস। এখন যদি কোণকের তলাটা কখনো আয়তাকার হয়, পিরামিডের মতো, কোণকের তলাটা কখনো যদি পিরামিডের মতো এরকম আয়তাকার হয়, তখন কিন্তু আমাদের এখানে সূত্রটা হবে 1/3 ক্ষেত্রফল সমান হচ্ছে বি ইন্টু ডি ইন্টু এস। যদি পিরামিডের তলা আয়তাকার হয় আর এটা যদি লাঠিমের মতো বৃত্তাকার হয়, এই জন্য আমি লিখলাম এএস। দেখেন সবাই, আমি এগুলো নোট ছবি তুলে দিয়ে দেবো, টেনশন করার দরকার নেই।
তাহলে এটা গুণক। এরপরে সর্বশেষ আমরা আসি একটা গোলক। একটা ফুটবলকে যদি আপনি কনক্রিট দ্বারা ভর্তি করেন তাহলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে একটা গোলক। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে একটা গোলক। গোলকের চারপাশে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তো এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। তো এখন আমরা বিপিএসসির একটা অঙ্ক করব, করে আজকের ক্লাসটা শেষ করে দেব। দেখেন, এই যে বিপিএসসিতে আসা আমাদের একটা প্রশ্ন করাবো ভাইয়া, ট্রাপিজিয়ামের জন্য আলাদা ক্লাসই করাবো ইনশাল্লাহ। সিলিন্ডার টেস্ট করার জন্য মালামাল। ট্রাপিজিয়াম যে ভাই প্রশ্ন করছেন, ট্রাপিজিয়াম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমাদের ট্রাপিজিয়ামের ভলিউম, তাহলে ট্রাপিজিয়ামের ভলিউমের জন্য আমাদের সূত্রটা হবে এ ইন্টু এল অথবা এস, যাই ব্যবহার করেন। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এ প্লাস বি বাই 2 ইন্টু এস, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সাথে আমরা দৈর্ঘ্য গুণ করে দিলেই আয়তন পেয়ে যাব। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ভাই গোলক যেই কথা, অর্ধগোলক তো আমি কি ক্লাসটা শেষ করে দিছি রে ভাই? অ্যাডভান্স প্রশ্ন কখনোই করা যাবে না। আমি ক্লাসে একটা জিনিস পড়াবো, এটার উপরে প্রশ্ন করেন। অর্ধগোলক আমাদের তো এস্টিমেটের আরও ক্লাস হবে, 2-3টা ক্লাস হবে। আমি তো ক্লাসেই পড়াবো অর্ধগোলক। যেটা পড়াই আপনাদের কাজ হচ্ছে এটাতে মনোযোগ দেয়। আর একটা ভাই বাদ দিয়ে চলে যাচ্ছে, আমি কোথায় যাবো রে ভাই? আমি তো পলায় যাব, কোথায় যাওয়ার জায়গা নেই। প্রশ্নটা দেখেন, সিলিন্ডার টেস্ট করার জন্য মালামালের পরিমাণ। এইখানে আর কোনো কিছুই আপনাকে বলা থাকবে না। প্রশ্নটা ভালো মতো বুঝেন, কেউ কথা বলবেন না, শুধু দেখেন আমি কিভাবে সমাধান করি। সিলিন্ডার টেস্ট করার জন্য মালামালের পরিমাণ, আর কিচ্ছু বলা থাকবে না, কোনো অনুপাত দেওয়া থাকবে না, কোনো সিলিন্ডারের মান দেওয়া থাকবে না, কিচ্ছু বলা থাকবে না। তাহলে একটা আদর্শ সিলিন্ডার আপনি চাইলে এই অঙ্কটা ফিটেও করতে পারেন, মিটারেও করতে পারেন। তাহলে আমি যদি মিটারে করি, একটা আদর্শ সিলিন্ডারের মান হচ্ছে 15 সেন্টিমিটার, উচ্চতা 30 সেন্টিমিটার। তাহলে এগুলোকে যদি আমরা মিটারে নেই, 0.15 মিটার, উচ্চতা হচ্ছে 0.30 মিটার। তাহলে আমরা প্রথমে শিখছিলাম যে আমরা যদি কোনো কিছুর ভলিউম পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারি, 1.5 দ্বারা গুণ করলে শুষ্ক ভলিউম পাবো, অনুপাতের যোগফল করে দিব, এরপরে সিমেন্ট বালি খোয়া নির্ণয় করে দিব। আমাদের কাজ হচ্ছে ভলিউম নির্ণয় করা। এখন কিন্তু আমি শুধু ভলিউম দেখাবো। তাহলে সিলিন্ডারের ভলিউমের সূত্র পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এস। তাহলে পাই ডির মান হচ্ছে 0.15 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এইসের মান হচ্ছে 0.30। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, পাই বাই 4 ইন্টু 0.15 হোল স্কোয়ার ইন্টু 0.30, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা মান পাইছি 0.00530 530, এই ধরনের একটা মান পাইছি, এত ঘনমিটার। এটা আমরা ভলিউম। একটু আগে যে আপনাদেরকে অঙ্কটা করাইছিলাম সেইখানে আমাদের এই ভলিউমটা কি দেওয়া ছিল, আর এখন শুধু এই ভলিউমটা আমি বের করে নিছি, বাকি সব কাজে। দেখেন, একটু আগে যে অঙ্কটা করাইছি এখানে শুধু এই যে 10 ঘনমিটার ভলিউমটা দেওয়া ছিল, আর এখনের অঙ্কটা হচ্ছে দেওয়া নাই, আমরা শুধু বের করে নিছি। এখন আমাদের ছেলেরা ভুল করে কোথায় দেখেন, যখন কোনো কিছু টেস্ট করতে বলবে, যে টেস্ট, এটা সিলিন্ডার টেস্ট হইতে পারে, ঘনক টেস্ট হইতে পারে, কোনক টেস্ট হইতে পারে, কোনো কিছু যখন টেস্ট করবে, মালামাল বের করতে বলবে,
তাহলে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য কমপক্ষে 3টা আমাদের সিলিন্ডার নিতে হয়। ঘনক পরীক্ষার জন্য 3টা ঘনক নিতে হয়, সিলিন্ডার পরীক্ষার জন্য কমপক্ষে 3টা সিলিন্ডার ভাঙতে হয়। তাহলে যদি কোনো কিছু টেস্ট মালামাল বের করতে বলে কিন্তু এটা পরীক্ষার জন্য, তখন কিন্তু আমাদেরকে যে ভলিউমটা আমরা পাবো সেটাকে 3 দ্বারা গুণ করতে হবে। অথবা যদি কখনো বলা থাকে যে এক সেট সমান হচ্ছে 3টা, যদি বলতো যে সিলিন্ডার পরীক্ষা করার জন্য এক সেট সিলিন্ডারের মালামাল কত, এক সেট মানে 3টা, এটাও সমান। আবার কোনো কিছু টেস্ট করতে বললেই আমরা কমপক্ষে 3টা নিতে হবে, এটা মাথায় ধরে রাখবো। আর যদি শুধু বলতো একটি সিলিন্ডার তৈরি করতে মালামাল কত, তাহলে আমরা যেটা করছি এটা দিয়ে করে ফেলতাম। কিন্তু এখানে কিন্তু টেস্ট করার জন্য বলছে, তাহলে যে মানটা পাইছে এটাকে 3 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 0159। তাহলে মোট ভলিউম 0.00530, এটাকে 3 দ্বারা গুণ করে দিলে 0.0159 এত ঘনমিটার। এই যে আমি আয়তনটা পাইছি এটা অবশ্যই আমাদের ভিজা আয়তন। তাহলে এখন শুধু এটাকে আমি ড্রাই ভলিউমে নিব, এটাকে 1.5 দ্বারা গুণ করে দিলাম, ড্রাই ভলিউমে চলে গেছে। এই যে আমরা 1.5 দ্বারা গুণ করে দিলাম, 0.023। তাহলে আমরা শুষ্ক ভলিউম পেয়ে গেলাম। এবং আমরা জানি অনুপাত দেওয়া না থাকলে আমরা 1:2:4 ধরে নিব। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 7। এখন আশা করি আর করে দিতে হবে না। সিমেন্ট বের করব, মোট কাজের পরিমাণ, মোট রেশিও 7:1। এখানে আমরা চাইলে ব্যাগে বের করতে পারি, অথবা এখানে চাইলে আমরা কেজিতেও বের করতে পারি, যার যেভাবে। এখানে 30 দ্বারা গুণ করে দিলেই উত্তরটা কিসে আসবে, ব্যাগে আসবে। এবং এই ব্যাগটাকে যদি আপনি 50 দ্বারা গুণ করে দেন তাহলে কেজিতে আসবে, কারণ আমরা জানি এক ব্যাগ সমান 50 কেজি সিমেন্ট। এইটুকু সিমেন্ট, বালি, খোয়া আশা করি আর করাই দিতে হবে না। তো আমার আজকে ক্লাসের মূল সারমর্ম হচ্ছে, যদি কোনো বস্তুর ভলিউম পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। 1.5 দ্বারা গুণ করে দিব, অনুপাত ধরে নিব। তাহলে এভাবে যদি আপনাদের কাছে ঘনক বলে আপনারা আশা করি পারবেন, যদি কুনক বলে পারবেন, যদি গোলক বলে পারবেন। অর্ধগোলক বললে কি হয়েছে ভাইয়া, অর্ধগোলক বললে কি করব, গোলকের আয়তনটা বের করব, বের করে হাফ দ্বারা গুণ করে দিব। অর্ধগোলক মানে হাফ দ্বারা গুণ। আমরা আরও ক্লাসে অঙ্ক করবো ইনশাল্লাহ, এস্টিমেট ক্লাস শেষ হয় নাই, আরও অনেক কিছু পড়বো, যেহেতু এস্টিমেট থেকে বিপিএসসিতে একটা প্রশ্ন থাকবেই। এই জন্য আমরা এস্টিমেটটা বাদ দিয়ে যাব না, এখান থেকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো আমাকে একটু বলো